আসসালামু আলাইকুম, দিস ইজ নওশাদ সৌরভ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের আজকে নতুন ভিডিওতে। আজকে আমরা পার্ট 3-তে আলোচনা করব ওয়্যার ক্লাসিক্যাল ফিজিক্স ফেইলস, মানে কোথায় গিয়ে বা কোন কোন ফেনোমেনাকে আসলে ক্লাসিক্যাল ফিজিক্সের রুলগুলো এক্সপ্লেন করতে পারে না। সো আজকের টপিকটা হবে ওয়্যার ক্লাসিক্যাল ফিজিক্স ফেইলস। ঠিক আছে, কোথায় ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে এটা আমরা জানার চেষ্টা করব। সো এই টপিকটা নিয়ে আলোচনা করার সময় আমাদের দুইটা টপিককে বা দুইটা কথা আমাদের মেনলি মনে রাখতে হবে। ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে মেনলি যদি বলি তাহলে দুইটা জায়গায়। একটা হচ্ছে যে দ্য স্পিড অফ হোয়েন দ্য স্পিড ইজ বা ভেলোসিটি বা স্পিড ইজ নিয়ার টু দ্য লাইট, মানে আলোর বেগের কাছাকাছি বা আলোর বেগে গিয়ে আমাদের যে ক্লাসিক্যাল ফিজিক্সের রুলসগুলো আছে ওগুলো আসলে কাজ করে না। ঠিক আছে, এরপর আরেকটা জায়গায় আছে, আরেকটা হচ্ছে যে অ্যাটমিক লেভেলে কিন্তু আমাদের যেই ক্লাসিক্যাল ফিজিক্সের রুলস বা নিয়ম এগুলো কোনোটাই আসলে কাজ করে না। যেমন আমরা গ্র্যাভিটিকে বলতে পারি, আমরা সবাই জানি অ্যাটমিক লেভেলে গ্র্যাভিটির কোনো প্রভাবই দেখা দেয় না, বা আমরা অ্যাটমিক লেভেলে গ্র্যাভিটিকে এখনও বুঝতেই পারি নাই। কিন্তু যদি সেলেস্টিয়াল লেভেল দেখি, বড় লেভেল, আমরা গ্র্যাভিটির কথা নর্মালি বলেই থাকি। ঠিক আছে, গ্র্যাভিটি আমরা নর্মালি সবসময় এক্সপিরিয়েন্স করে থাকি, কিন্তু অ্যাটমিক লেভেলে ব্যাপারটা হয় না। সো এখানে ক্লাসিক্যাল ফিজিক্সের রুলগুলো খাটবে না। আর যখন আমাদের স্পিড হবে অনেক বেশি, যেমন এটা আমরা খুব সহজে বলতে পারি, যখন আমরা ফোটনের কথা চিন্তা করি, যে ফোটনের ব্যাপারটা নিয়ে আমরা যে মোমেন্টামের ব্যাপারটা, যে নর্মাল মোমেন্টাম যদি হিসাব করি আমরা, যে পি ইজ ইকুয়াল টু এম ভি, তো ফোটনের ক্ষেত্রে আমরা কি জানি, ফোটনের যে রেস্ট মাস সেটা জিরো হয় আর কি, জিরো ইন্টু তার যে বেগে চলবেই না কেন সে, তো সেক্ষেত্রে আমরা তার ইনিশিয়ালি তার যে মোমেন্টাম এটা জিরো পাবো। কিন্তু এটা কিন্তু হয় না, আমাদের ফোটনের কিন্তু আলাদা একটা মোমেন্টাম থাকে। এটা আমরা কি ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যালের রুলগুলো দিয়ে পারি না। ঠিক আছে, কিন্তু কোনগুলো দিয়ে পারি, আমরা কোয়ান্টাম ফিজিক্সের রুলগুলো দিয়ে পারি। সো এইভাবে আমরা আরও অনেক ধরনের ফেনোমেনা আছে যেগুলো আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের রুল বা ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়মগুলো দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারি না। আজকে ওই টাইপের কিছু জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। সো এগুলো শুরু করার আগে আমি প্রথমে বলি যে ধরলাম আমরা যখন পরমাণুর যে গঠন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলাম শুরুতে, তখন আমরা শুরুতে পাম্প পুডিং মডেল সম্পর্কে জানি, আমরা পাম্প পুডিং মডেল। তো পাম্প পুডিং মডেলও কিন্তু আসলে ব্যাখ্যা করতে পারে না। এই মডেল অনুসারে কি বলা আছে যে পরমাণুর ইলেকট্রন হচ্ছে কিসের ওপর, পুডিংয়ের ওপর যেমন কিসমিস থাকে ওভাবে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে এভাবে ছড়ানো থাকে। সো এটা কিন্তু আসলে হয় না, এভাবে থাকে না। ঠিক আছে, পরবর্তীতে ক্লাসিক্যাল মেকানিক্সের সময়ই আমরা এই যে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, যে কক্ষপথের যে ব্যাপার, এই যে ইলেকট্রনের যে কক্ষপথ, এগুলোর স্পেসিফিকেশন আমরা তখন পাই নাই প্রথম দিকে। পরবর্তীতে এগুলো আসলে কার মাধ্যমে আমরা জানি, এরউইন সোডিঞ্জারের যেই ইকুয়েশনগুলো আছে, সোডিঞ্জারের ব্যাখ্যা থেকে আমরা আসলে কক্ষপথ বা অ্যাকচুয়াল ব্যাপারটা কি ওই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে পাইছিলাম আর কি। কিন্তু প্রথম দিকের ধারণাগুলো আসলে ঠিক ছিল না, অরবিটাল, এরপরে যেই কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম নাম্বার, এরপর ওই ব্যাপারগুলো আসলে পুরোপুরি আসলে একটা ইলেকট্রন বা একটা অ্যাটমকে এক্সপ্লেন করতে পারে নাই। ঠিক আছে, এরপর আমরা যদি আরেকটু বলি যে হাইড্রোজেনের যে স্পেকট্রামটা ছিল, শুধুমাত্র হাইড্রোজেনের স্পেকট্রামকেও আগের যে নিয়মগুলো ছিল ক্লাসিক্যাল মেকানিক্সের, ওই নিয়মগুলো দিয়ে ব্যাখ্যা করা যায় নাই। ঠিক আছে, তাছাড়া পরবর্তীগুলো তো দূরের কথা, হাইড্রোজেনটাও আসলে ক্লাসিক্যাল মেকানিক্সের নিয়ম অনুসারে ব্যাখ্যা করা যায় না। এরপর ব্ল্যাক বডি রেডিয়েশন, হ্যাঁ, ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন ইমিট হয় এগুলো আমরা পড়বো। ওই ব্যাপারগুলো কি ক্লাসিক্যাল মেকানিক্স কি ব্যাখ্যা করতে পারে নাই, বা ক্লাসিক্যাল মেকানিক্সের নিয়মগুলো দিয়ে এই রেডিয়েশনকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করা যায় নাই। তারপরে আর কি, এরপরে আরও অনেক রকমের আছে ব্যাপার স্যাপার যেগুলো দিয়ে আসলে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স যেগুলোকে এক্সপ্লেন করতে পারে না। যেমন এই যে এখানে যে এই যে আমরা হাইড্রোজেনের স্পেকট্রামের কথা বলছি, যে এখানে স্পেকট্রাম যখন আমরা পাইছি, ব্ল্যাক বডি থেকে বের হওয়া যে স্পেকট্রামগুলো পাইছি আমরা, তখন আমরা এখানে কিছু দাগ দেখতে পাই। ঠিক আছে, গাঢ় দাগ, এগুলো আমরা পড়বো অবশ্য। বোরের মডেল যখন পড়বো তখন এই হাইড্রোজেনের স্পেকট্রাম সম্পর্কে মেনলি বলবো। এই যে দাগগুলো ডিটেক্ট করছিলাম, এগুলো কেন হয়েছে বা কেন, নর্মালি তো আমাদের এই যে ব্যান্ড হওয়ার কথা, এখানে ভিজিবল ব্যান্ড থাকবে, এখানে আলট্রাভায়োলেট থাকবে, সো এগুলো তো ঠিকঠাকভাবে থাকার কথা। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে কিছু বাড়তি দাগ দেখা গেছে, এগুলো কেন দেখা গেছে? ঠিক আছে, এখন এগুলো বলতেছি না, আমি পরবর্তীতে এগুলো স্পেশালি
এক্সপ্লেন করব। সো এই ব্যাপারগুলো আমরা কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম বা কোয়ান্টাম ফিজিক্সের ফেনোমেনাগুলো থেকে আসলে ব্যাখ্যা করতে পারি নাই। পরবর্তী যে গতির ব্যাপারটা, ঠিক আছে, এই যে আমাদের ভেলোসিটি যত বেশি ইনক্রিজ হবে আমাদের যে টাইম তত কমবে, ঠিক আছে, এই ব্যাপারটা রিলেটিভিটি। তো রিলেটিভিটি হচ্ছে যে পরবর্তী একটা আলাদা সেক্টর হিসেবে প্রকাশ পাইছে ফিজিক্সের। তারপরেও এগুলো হচ্ছে 1900 সালের পরে আসা, ঠিক আছে, আমরা সবাই জানি 1900 সালের পরে আসা, যার কারণে এগুলো কি ক্লাসিক্যাল ফিজিক্সের রুল দিয়ে আসলে এক্সপ্লেন করা যায় না রিলেটিভিটিকে। কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের কিছু আলাদা নিয়ম ছিল রিলেটিভিটিকে ব্যাখ্যা করার জন্য, যেমন আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পাইছি, এটাও কি আসলে ক্লাসিক্যাল ফিজিক্সের রুলে তৈরি করা, যেটা আসলে হয় না। পরবর্তীতে আমরা লরেন্স ট্রান্সফরমেশনকে মডিফাই করে একটা নতুন ধরনের নিয়ম রিলেটিভিটিকে ব্যাখ্যা করার জন্য পাইছি। তাছাড়া এই যে রিলেটিভিটি বা এছাড়া এই যে ফিজিক্স ছিল, পুরাতন যে ফিজিক্সগুলো ছিল অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্স, ওই জায়গায় আমাদের টাইমকে অ্যাবসোলুট মানা হয়তো, অ্যাবসোলুট, ঠিক আছে, মানে টাইম পরিবর্তন হবে না কোনো দিন। অর্থাৎ আর্থের ক্ষেত্রে যদি আমরা যে টাইমটা লক্ষ্য করব, আর্থের যে টাইমটা লক্ষ্য করব, আমরা যখন মার্সে যাব সিমিলার টাইম হবে, অর্থাৎ এখানে যেরকম টাইম এখানেও সেরকম টাইম, বা ইউনিভার্সে যেখানেই যাই না কেন আমরা ইউনিভার্সিটি এখানে থাকলেও টাইম সেম, এখানে থাকলেও টাইম সেম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এভাবে কিন্তু আসলে হয় না, ঠিক আছে। অর্থাৎ ব্ল্যাক হোলও টাইম সেম, অর্থাৎ ব্ল্যাক হোলের চারপাশে বা ব্ল্যাক হোলে যেভাবে টাইম অতিবাহিত হবে পৃথিবীতেও তা হবে, মার্সেও তা হবে। আমি যদি একটা রকেটে করে অনেক অনেক বেশি বেগে, প্রায় আলোর বেগের কাছাকাছি বেগে যদি চলে যাই, তারপরেও আমার অতিবাহিত টাইম সেম হবে অ্যাকর্ডিং টু কি ক্লাসিক্যাল ফিজিক্স। কিন্তু আমরা মডার্ন ফিজিক্স বা রিলেটিভিটি অনুসারে ব্যাপারটা কিন্তু তেমন দেখি না। প্রথমে তো আমরা টাইমটাকে অ্যাবসোলুট দেখি না, টাইম ইজ নট অ্যাবসোলুট, টাইম ক্যান চেঞ্জ, ইট ভ্যারিজ ফর ডিফারেন্ট ভেলোসিটিস। সো যদি বেশি ভেলোসিটি হয় সেক্ষেত্রে টাইমটা অবশ্যই কম অতিবাহিত হবে, আর যদি ভেলোসিটি কম হয় টাইম বেশি অতিবাহিত হবে। এটা হচ্ছে টাইম ডায়ালেশন, এটা হচ্ছে টাইম ডায়ালেশন। এরপরে কাল, এই যে স্থানও অ্যাবসোলুট বলছে, এরপরে ক্লাসিক্যাল ফিজিক্স, এরপরে আমাদের যে কাল, অর্থাৎ কি আমাদের যে স্থান আছে স্থানকেও কি বলছে, কালের সাথে সাথে স্থানকেও কি অ্যাবসোলুট বলছে। এখন স্থানও কি চেঞ্জ হইতে পারে, যেমন আমরা লেন্থ কন্ট্রাকশন জানি, আমরা রিলেটিভিটি নিয়ে আলাদাভাবে পড়বো, তারপরেও বলছি যে একটা রকেট যদি অনেক বেগে যায়, নিয়ারলি আলোর বেগের কাছাকাছি যাইলে এটা আসলে কী হবে, কন্ট্রাক্ট হয়ে ছোটো হয়ে যাবে, এভাবে ছোটো হয়ে যাবে, ঠিক আছে। তো লেন্থটা কন্ট্রাক্ট হবে এটা। সো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু কোনো দিনও ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম অনুসারে আসলে হয় না, ঠিক আছে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি এগুলো সম্ভব, যেগুলো আমাদের আলাদা একটা ব্রাঞ্চ রিলেটিভিটিতে আলোচনা করা হবে। সো এভাবে আরও অনেক বিষয়ের ওপর কিন্তু আমাদের যেই পুরানো ফিজিক্স অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্স তা ফেল করে। যেমন আরও কিছু যদি বলি, আমার আসলে এখন তেমন বেশি কিছু মনে আসতেছে না। যেমন আরেকটা ফেনোমেনা বলি, যে আমি এখানে মুছি যে অ্যাটম নিয়ে যখন বলতেছি, আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে প্রথমে ধারণা করা হয়েছে যে কি পরমাণু নিউক্লিয়াস থাকবে, ইলেকট্রনগুলো তার চারপাশে যদি ঘুরে, তাহলে ঘুরতে 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 এটা এনার্জি লুজ করে কোথায়, আমাদের নিউক্লিয়াসে ইলেকট্রনটা পতিত হয়ে যাওয়ার কথা। কিন্তু ব্যাপারটা এভাবে হয় না। পরবর্তীতে আমরা কি বোরের মাধ্যমে আমরা কি পাই, কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম অনুসরণ করে বোর আমাদেরকে তারপরে কক্ষপথের ধারণা দেয় এবং এই কক্ষপথের এনার্জি সম্পর্কে বলে, ঠিক আছে। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স আমাদেরকে বলে যে কিন্তু ইলেকট্রন ঘুরে 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 নিউক্লিয়াসে পড়ে যাবে, কিন্তু ব্যাপারটা আসলে হয় না, এটা পড়ে না নিউক্লিয়াসে। সো এই যে ব্যাপারগুলো এগুলো সবগুলো কি ফেল আর কি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফেইলিয়ার অফ ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স। সো এই যে নতুন নতুন ধরনের আমাদের দিগন্ত উন্মোচিত হয়েছে, এগুলোকে সবসময় ব্যাখ্যা করতে পারে কে, কোয়ান্টাম ফিজিক্স। এরপর আমি আর পার্টিকেল ফিজিক্স বা অ্যাটমিক লেভেলের ব্যাপারগুলো বলতেছি না, আপনারা এখনও প্রেডিক্ট করতে পারতেছেন যে অ্যাটমিক লেভেলের ব্যাপারগুলো অসম্ভব। আমি যদি বলি আমরা কীভাবে মাস গেইন করি, এটা কি কোনোদিনও ক্লাসিক্যাল ফিজিক্স ব্যাখ্যা করতে পারবে, কোনোদিনও পারবে না। এই যে হিগস ফিল্ডের ধারণা, ঠিক আছে, এগুলো সবগুলো কি কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম লেভেলে গিয়ে আমরা আবিষ্কার করতে পারছি, কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের রুলগুলো কোনোদিনও কোয়ান্টাম লেভেলে খাটবে না, তাই তো। সো এভাবে আমরা আসলে কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে কিন্তু অনেক বড় বড় জিনিসপত্র সমাধান করে ফেলছে, যা আসলে ক্লাসিক্যাল ফিজিক্স আমাদেরকে যার সমাধানগুলো দিতে পারে না। যেমন ফটো ইলেকট্রিক এফেক্টেরও দিতে পারে না, ব্ল্যাক বডি রেডিয়েশনেরও দিতে পারে না, কম্পটন এফেক্টের সমাধানও আমাদেরকে কি দিতে পারে না। তো যেগুলো আমরা কোয়ান্টাম ফিজিক্সকে ব্যবহার করেই আমরা সবার সামনে নিয়ে এসেছি বা আজকে পুরো পৃথিবীতে ব্যবহার করছি ব্যাপারগুলো, ঠিক আছে। সো এই ছিল আজকে ফেইলিয়ার অফ ক্লাসিক্যাল থিওরি বা ক্লাসিক্যাল ফিজিক্স। সো পরবর্তীতে আমরা আলোচনা শুরু করব প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে, ঠিক আছে। আমাদের আলোচনা শুরু হবে এই যে 1900 সালে যে প্লাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন বা যেটাকে আমরা কোয়ান্টাম থিওরি বলি, প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, ওইটা থেকে আসলে আস্তে আস্তে একটার পর একটা করে আমরা পুরা প্লেলিস্টটা সাজাবো কোয়ান্টাম ফিজিক্সের আলোচনায়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্ট 4-এ সবাইকে আহ্বান জানাচ্ছি দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।